যে আপনি আখ চাষে ইন্টারেস্টেড, তামাক চাষে ইন্টারেস্টেড কিনা। যদি ইন্টারেস্টেড হন আপনি ফর্ম ফিল আপ করেন, আপনি এত টাকা ইনসেন্টিভ পাবেন, এই কয় টাকা আপনি এখান থেকে ওটাকে কি বলে বিঘা প্রতি এত টাকা, এত 10 কেজি সার পাবেন, 10 কেজি কীটনাশক পাবেন। এখন ফার্মারের জন্য মনে হতে পারে যে আমি চাষ করলাম, চাষ করার পরে প্রোডাক্ট কিনবে কে? আপনি কিনবেন কিনা, কত টাকা কেজিতে কিনবেন? তখন অনেক সময় প্রোডাক্ট সেলসেরও তারা গ্যারান্টি দেয়, কারণ তার তো কাঁচা মানে তামাক কিনতেই হবে। তো এইটা হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং বলে, যে আমি ইন অ্যাডভান্স আপনার সাথে চুক্তিবদ্ধ হলাম, আপনি কি কমিট করলেন আমাকে যে আপনি চাষ করবেন তামাক, আমি কি কমিট করলাম, আমি আপনার তামাকটা কিনে নেব। তো তামাকের বিভিন্ন গ্রেড থাকে, প্রোডাক্ট থাকে, কোয়ালিটির গ্রেড থাকে, যে ভালো কেজি হলে 150 টাকা কেজি, কম হলেই কয় টাকা কেজি। তাহলে ফার্মারও তার মার্কেট সম্পর্কে, তার প্রোডাক্টটা সেল করা সম্পর্কে গ্যারান্টি পায়। ফুলকপি, পটল এগুলাও সে বিক্রি করে, কিন্তু তার সেলসটা আনগ্যারান্টেড। কোন সেলস থেকে আনগ্যারান্টেড? এর কেজি 10 টাকাও হইতে পারে, 50 টাকাও হইতে পারে। 50 টাকা হলে তো সে হ্যাপি, কিন্তু 10 কেজি হওয়ার সম্ভাবনা তো মাঝে মাঝেই ঘটে, প্রায় ঘটে, তাই না? তো সে সব থেকে খারাপ অবস্থার থেকে সে উত্তরণের সুযোগ পেল। এই জন্য এটা একটা আমাদের এগ্রিকালচার বা ফুড সিকিউরিটি সেলস থেকে একটা ক্ষতিকর প্রোডাক্ট হওয়া সত্ত্বেও ফার্মার সেটা চাষ করে। তো এটা হলো যে আপনার সাপ্লায়ার সম্পর্কে কোম্পানি চায় গ্যারান্টি, যে আমি আমার 1000 কেজি তামাক লাগবে, এই জন্য সে এতটুকু তামাক যে কোনো মূল্যে তার প্রোডাকশনটা নিশ্চিত হতে চায়, এই জন্য ফার্মার সাথে কন্ট্রাক্ট করে। তো আমাদের যদি হয় আখ ব্যবসায়ী, আমি যদি হই মাছের কোম্পানি আছে, তাহলে আমার কাঁচা মাছ লাগবে। আমি যদি হই আমের জুসের প্রোডিউসার, তাহলে আমার কাঁচা আমের গ্যারান্টি লাগবে। আমি যদি হই গুড় তৈরি করি, তাহলে রসের গ্যারান্টি লাগবে। তো এইটা আপনার দেখতে হবে যে আমার ফ্যাক্টরি চালানোর জন্য কয় কেজি কাঁচামাল লাগবে, কোন সময় লাগবে। আপনি যদি মনে করেন যে আলুর মতো, এখন যে আলু দিয়ে যারা প্রোডাক্ট করে, আলুর সাপ্লাই নিয়ে তো কোনো আর অনিশ্চয়তা নাই, সে মার্কেট থেকে সব সময় পায়। কিন্তু আপনার কাঁচামালটা যদি হয় সিজনাল, অথবা আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি পাচ্ছেন না, তখন আপনার সেখানে সাপ্লাই পাওয়ার জন্য, যেমন আপনার 5টা দুধের এই যে মিষ্টির দোকান আছে, তাহলে আপনার এই মিল্কের সাপ্লাইটা আপনার নিশ্চিত হতে হবে। এজন্য অনেকে মিল্ক বিটা, অনেকে দেখবেন সে নিজস্ব গরুর খামার করে, আপনি প্রয়োজন হলে সেটা করেন। যদি মনে হয় যে না এটা আমার ম্যানেজ করা সম্ভব না, তাহলে আপনার ইয়েদের সঙ্গে চুক্তি করতে হবে, গ্রামের যারা গরু চাষী, যারা মিল্কের সাপ্লাই যেখান থেকে আসে, তাদের সাথে আপনার চুক্তি করতে হবে যে মাসে এত কেজি মিল্ক আপনি আমাকে প্রোভাইড করবেন এত টাকা দামে। তো এটাই যে বিপণনকারী, বিক্রি, আপনার এবার মিষ্টি তৈরি করে ফেললেন ফ্যাক্টরিতে, বিক্রি করবেন কার কাছে? অনেকের থাকে না যে বিভিন্ন আউটলেট থাকে, তার কাছে সেল করে। অথবা আপনি বেকারি প্রোডাক্ট বানালেন, তাহলে বিভিন্ন দোকানের সাথে আপনার চুক্তিবদ্ধ হতে হবে যে আপনার প্রোডাক্টটা কিভাবে বিক্রি হবে, তারা এসে নিয়ে যাবে নাকি আপনি গিয়ে দিয়ে আসবেন। দেখেন না, অনেক পণ্যের ডিলারশিপ পাওয়ার জন্য লোকে মারামারি করে, আবার অনেক পণ্য দোকানে এসে আপনাকে সাথতেছে, ভাই 1 কেজি কেনেন, 1 কেজি কেনেন, সে কিনতেছে না। তো এখন দেখতে হবে আপনার পণ্যের কোয়ালিটি কেমন, আপনি সিলেটে কিভাবে পৌঁছাবেন, আপনি গিয়ে পৌঁছায় দিয়ে আসবেন নাকি অন্য কোনো ডিলারশিপ, এরকম মেকানিজম আছে। তো আপনার সেই জায়গাগুলো ঠিক করতে হবে। যদি সেলসম্যান থাকে, সে চাকরি করতে হবে, নাকি তাকে বলে দিলেন যে ঠিক আছে তুমি প্রতি পিস পানি যেভাবেই পারো সেল করতে পারলে 1 টাকা তোমার কমিশন, তাহলে আপনার সে তার মতোই দৌড়াবে, আপনার গিয়ে বসে থাকবে না, তাই না? যে মেডিসিনের ইয়েগুলা আপনি দেখেন না, ডাক্তার দেখাইতে গেলে রাত 10টার সময় সে হাসি মুখে গুড ইভিনিং স্যার আসবো, তার মুখে না নাই, ডাক্তার তাকায় একদম বিরক্ত, স্টিল সে বসে আছে স্যার, কারণ তার এটা তার সেলসটা ম্যাক্সিমাইজ করার জন্য তার নিজের চেষ্টা আছে, এবং সে বুঝছে যে এই ছাড়া আমার আর ইনকাম করা পসিবল না। তো এইটা যে আমার পণ্যটা আপনি আপনার এই মার্কেটটা কিভাবে সেল করবেন, আপনার পণ্যটা সম্পর্কে লোকে জানে কিনা, এটা কোয়ালিটি সম্পর্কে জানে কিনা। অনেক জায়গায় গিয়ে ডেমো দিয়ে আসে, লিফলেট যে এটার এই বৈশিষ্ট্য আছে, তাই না?
খুচরাও পাইকারি বিক্রির জন্য ব্যবস্থা করা। অনেক জায়গায় যে সে শুধু পাইকারি সেল করে, খুচরা সেল হয় না। আবার অনেক জায়গায় দুই রকমই অপশন থাকে, তার নিজস্ব একটা ডিলার থাকে। আপনাকে এখন নিশ্চিত হতে হবে সেটা কিভাবে সম্ভব। এলাকা ভিত্তিক অথবা পণ্য ভিত্তিক আলাদা বিক্রি করা, যে অনেক কোম্পানির প্রতি জেলাতেই একটা করে ডিলার থাকে, সার কারখানার, তেলের ডিপো, তাই না? সো সে সমস্ত জেলার লোক যেন ওইখান থেকে পণ্য কিনতে পারে। আপনার একটা ডিজেলের বিজনেস, সেই ডিজেল যদি শুধু খুলনাতেই অফিস থাকে তাহলে তো আর আপনার মানে সেলসের লোকালাইজড হবে। আপনি যখন যত বড় পরিসরে যেতে চান তখন আপনার দেখতে হবে যে এই পণ্য সম্পর্কে লোককে কিভাবে ধারণা দেওয়া যায়, পৌঁছানো যায়। দেন কিছু ফিডব্যাক নেওয়াটা ভালো। এখন হচ্ছে এই যেহেতু মার্কেটে অনেক কম্পিটিটর আছে এবং আপনার যদি মনে হয় যে না পণ্যের স্বাদ, কোয়ালিটি, যেমন ফুড, এটা আপনি ইচ্ছা করলে একটু স্পাইস করতে পারেন, ইচ্ছা করলে একটু কম করতে পারেন, কোনোটাতেই আপনার আসলে কোনো সমস্যা না। কিন্তু কাস্টমার কোনটা পছন্দ করে সেটা জানাটা আপনার জরুরি। সো কিছু জিনিস আছে অ্যাড্রেস করাটা মুশকিল, কিছু জিনিস আছে অ্যাড্রেস করাটা সহজ, তাই না? যে লোকে চায় যে না আপনি একটু মিষ্টি, যদি আমরা বলি যে এখানে মিল্কের পরিমাণ, বাটারের পরিমাণ অনেক বাড়িয়ে দেন, তা আপনার দাম না বাড়ালে তো সেখানে আপনার এই কোয়ালিটি বাড়ানো মুশকিল। কিন্তু খাবারের যেটা, যে এক অঞ্চলের লোক এক এক ধরনের খাবার পছন্দ করে, তো সেই অনুযায়ী রান্না করাটা তো আপনার কস্ট বাড়ছে না। তো কস্ট না বেড়ে যদি আপনি কাস্টমারের পছন্দের মধ্যে ঢুকে যেতে পারেন, আপনার তো মানে তখন তো আমার সেলস বাড়বে। সেটা একটা দিক, যেভাবে কিছু ফিডব্যাক নিয়ে নেওয়া। আর জরুরি সময়ের জন্য আলাদা করে বিশেষ বিতরণকারীর সাথে যোগাযোগ করা যেতে পারে, স্পেশালি যে ফেস্টিভ্যালের সময় ডিমান্ড বেশি, ইয়েগুলার বেশি, তখন আমরা সেটাকে কিভাবে সেলস করতে পারি। আর বাকিটা হলো খেয়াল করে দেখেন যে আমাদের এই পণ্য প্রোডাকশন একটা কস্ট, আর এইটাকে সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করার জন্য আরেকটা কস্ট। তো আমরা পণ্যটা যেখান থেকেই আসুক, কনজিউমার চায় তার লোকালিটিতেই পণ্যটা কম দামে বিক্রি হচ্ছে। এই পানিটা যেখানেই বিক্রি হোক না কেন, আমরা উৎপাদন হোক না কেন, আমরা দেখি খুলনা শহরে আমি এটা 10 টাকা 15 টাকায় কিনতে পারছি কিনা। কিন্তু পানির ফ্যাক্টরিটা তো সারা বাংলাদেশে নাই, এটা যে কোনো একটা জেলাতে উৎপাদন হচ্ছে, ধরলাম নারায়ণগঞ্জে, সেখান থেকেই সারা বাংলাদেশে ডেলিভারি হচ্ছে। তো এখন আমাকেই চিন্তা করতে হবে যে আমি তো টিপিক্যাল একটা ট্রাকে খুলনার জন্য 500 কেস, ট্রাকের অর্ধেক হলো। সাতক্ষীরার জন্য 500 কেস, ট্রাকের অর্ধেক হলো। খুলনাতে একটা ট্রাক পাঠালাম, সাতক্ষীরাতে একটা ট্রাক পাঠালাম, 5-10,000 টাকা খরচ। কিন্তু আমি ওই ট্রাকটাকেই যদি খুলনা হয়ে সাতক্ষীরা পাঠাই, তাহলে হয়তো 5,000 আর 1,000, 6,000 টাকা খরচ। তো আমাকেই আসলে ডিজাইন করতে হবে যে পণ্য ডিস্ট্রিবিউশনটা কিভাবে করলে টোটাল কস্টটা কমে। তো যেহেতু যদি আমার পরিবহন কস্ট কমে, তাহলে পণ্যের প্রাইসও কমে। তো এটা কিভাবে পসিবল, এটা মানে দেখতে হবে। অনেকে আছে যে না আপনি ডিমান্ড আসছে, তাকে যে ভাই আজকে না নিয়ে আপনি রবিবারে পণ্য নেন, তাহলে রবিবারে নিলেও অটোমেটিক ওই জেলাতে অলরেডি একটা ট্রাক যাবে, সুতরাং আমার জন্য কম কস্টে এটা ডেলিভারি দেওয়া পসিবল। সো এখানে কোনো পারফেক্ট থিওরি নাই যে কি করলে আপনার পণ্যের কস্ট কমবে, কিন্তু আপনাকে এটা নিজেকেই কোনো না কোনো ওয়েতে ডিভাইস করতে হবে যে কিভাবে মিনিমাম হয়। আমি তো চাই যে সব থেকে কম দাম হোক, কিন্তু মার্কেটে তো ট্রাক ভাড়া, লেবার ভাড়া একটা নির্দিষ্ট মানের চলে। তো এর মধ্যে থেকে কিভাবে নিলে পসিবল হয় সেটা আসলে দেখার বিষয়। অনেক সময় আপনি দোকানে গেলে দেখবেন আপনার পণ্যটা কোথায় যাবে, এই রাজশাহীতে বা এই বগুড়াতে যাবে, ভাই একদিন পরে নিলে অসুবিধা হয়, কালকে ট্রাকটা ওইদিকে যাবে। অনেক সময় কুরিয়ার সার্ভিস দেখেন না, একটা ডেলিভারি প্রতিদিনেরটা প্রতিদিন হয় না, ওটা তার একটা নির্দিষ্ট ইয়ে পূরণ হওয়ার পরেই হয়। সো এই জায়গাগুলা, এবং থার্ড পার্টিকে কন্ট্যাক্ট করা। এখন দেখেন যে কুরিয়ার সার্ভিস বিভিন্ন নামে আছে, কারণ অনলাইন বিজনেস বাংলাদেশে শুরু হওয়ার পরে সারা বাংলাদেশে বিভিন্ন রকমের পণ্য এক জেলা থেকে আরেক জেলায় যায়। তো আপনার পণ্যটা, আপনি ছোট একটা টিস্যু বক্স অর্ডার করছেন ঢাকার থেকে, তো আপনার জন্য কি একটা গাড়ি দৌড় মেরে ঢাকার থেকে চলে আসবে? না, ওই ঢাকার পার্টি তার নিজস্ব হয়তো কোনো পরিবহন নাই,
কিন্তু ও দেখে খুলনামুখী কারা যায়, কস্ট কোথায় কম হয়। এই জন্য এই থার্ড পার্টি ডেলিভারি সার্ভিস শুরু হয়ে গেছে। এটা কিভাবে মিনিমাম করা যায় আমাদের সেটা একটা চিন্তার বিষয়।